টিপটিপ বৃষ্টি। ঠিক এমন একটা দিনে বেরিয়ে পড়েছিলাম বাংলাদেশের প্রত্যন্ত এবং সবচেয়ে অচেনা জায়গাগুলোকে কাছ থেকে দেখার। এমন কোনো বাড়ি নেই যে সে বাড়িতে দুই একজন বাঘে নিয়ে। এখন আমি সাঁতার জানি, ট্রলার কি ডুবে যায় নাকি? খুলনার একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই এলাকাটিকে স্থানীয়দের বাইরের খুব কম মানুষই চেনে। নামটা যেমনই অদ্ভুত, জায়গাটাও ঠিক তেমনই রহস্যময়। একটা প্রবাদ শুনেছি, জলে কুমির ডাঙায় বাঘ। প্রবাদটা যদি পৃথিবীর কোনো জায়গার জন্য প্রযোজ্য হয় তবে সেটা সম্ভবত এই কালাবুগি। তো সেই অজানা জীবনকে কাছ থেকে দেখতে আজকের এই যাত্রা। চলুন শুরু করা যাক। প্রথম পর্বে দেখেছেন ঢাকায় পৌঁছানোর পরেই পুলিশের কড়া চেকিং এর মুখে পড়েছিলাম। কাজ আছে, এখানে একটা জিনিস নিতে হবে। সেই সাথে আমার ব্লুটুথ কমিউনিকেটরটাও সার্ভিসিং এ দিয়ে আসি। দ্বিতীয় পর্বে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দিলেও বরিশাল রোডের বাসগুলোর বেপরোয়া চলাচল দেখে পুরো প্ল্যানই বদলে ফেলি। আমি ভাঙ্গা থেকে রওনা দিয়েছিলাম বরগুনার দিকে, কিন্তু আমি চেঞ্জ মাই মাইন্ড। এখানে অনেক বাস টানাটানি করতেছে। এরপর একটা অসাধারণ বিকল্প রুট ধরে পৌঁছে যাই খুলনায়। কিন্তু খুলনায় এসেও শান্তি নেই। রূপসা ব্রিজের মুখেই ঢাকার মতোই আবার পুলিশের থরো চেক। তবে এমন চেকিং জীবনে খুব কমই দেখেছি। একেবারে ইঞ্চি ইঞ্চি করে সবকিছু পরীক্ষা করলো। এরপর একটা হোটেলে উঠে রাত কাটাই। যদি আগের দুটি এপিসোড এখনো না দেখে থাকেন তাহলে আগে দেখে আসতে পারেন, তাহলে এই এপিসোডের সাথে আরো ভালোভাবে নিজেকে কানেক্ট করতে পারবেন। আর আজকের এপিসোডটা হতে যাচ্ছে এই পুরা সিরিজের অন্যতম ব্যতিক্রমী পর্বগুলোর ভিতরে একটি। আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যার নাম কালাবগি। চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। ব্রাশটাকে কেটে ছোট করে ফেলছে। লম্বা নিয়াউজু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস। গতকালকে যে বাইকটা ওই যে বাদিকে পড়ছিল, টো প্রোটেকশন না থাকতো আমার বুড়া আঙ্গুল কিন্তু চলে যেত বাম পায়ে। বাইকটা পড়ছে আমার বা পায়ের উপরে। আচ্ছা, আমি শাওয়ার নিয়ে নিছি, পোর্টেবল এই ইয়াটা নিয়ে নিব না, সব কিছু রেখে যাচ্ছি। অগোছালো আর কি, এখন আর গোছানোর এত ইয়া নেই। জাস্ট এই যে পোর্টেবল জায়নামাজ আর মেসওয়াক, যেটা আমি মনে করি সমস্ত মুসলিমদের এটা একটা ওয়ান অফ দ্য উইপন, মেজর একটা উইপন আমি বলবো। গার্ডও নিবো না এমনকি, দেখে যাচ্ছি যেখানে এগুলো সব রিমোট এরিয়া আর কি, এখানে হাইওয়ে নাই। হয়তো জাস্ট পড়লেও বাইক কাদা টাদাতে স্লিপ করে হয়তো এক পাশে পড়বে, অতটুকুই আর কি। হয়তো গ্লাভসটা নিব, পানির বোতলটা নিয়ে নিব। প্রিটি মাচ দিস ইজ ইট। ওকে, সি ইউ অন দ্য রোড। নিচে নামে তারপরে বাকি কথা বলতেছি। Motorcycling is my passion. It sets me free. But a rider is exposed to such terrains where even a small pebble can spell trouble. So I wanted a pair of boots which will make my ride safe. Something that was durable. Something that I did not have to change when I got off the motorcycle. জাস্ট রিসিপশনে কিটা দিয়ে গেছি আর কি, চাবি দিয়ে গেছি, বলে দিছি আমি চেক আউট করবো না, চেঞ্জ আপ করেই টান দেবো আর কি ইনশাল্লাহ। কে 500 কিলো এই 2 দিনে আর কি। কালাবগি। আচ্ছা আচ্ছা মানে আপনি দেখলে কোন চাপের মানুষ আছে কি করে, মানে একটা নিজের কাছে একটা আত্মজীবনী হবে। আচ্ছা আচ্ছা আবার কষ্ট হবে আর হাসিও হবে, মানে এমন একটা জায়গা। আচ্ছা 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 আর একটা বিষয় আছে যে বললাম, মানে ওইটা আগে স্থল ছিল, হ্যাঁ কিন্তু নদী ভাঙন সৃষ্টি হয়ে হ্যাঁ হ্যাঁ মাঝখানে এরকম এইখানে এরকম দ্বীপ, হ্যাঁ ওর সাথে সুন্দরবন, হ্যাঁ হ্যাঁ ওর সুন্দরবন, হ্যাঁ। এর সাথে হ্যাঁ কালাবগি থেকে আপনি যাবেন কয়রা, শিফট নদী পারাপার, ডাইরেক্ট আপনি বর্ডার টু বর্ডার ঢুকতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। সাতক্ষীরা বর্ডার মধ্যে মানে আসলে এত প্ল্যানিং হচ্ছে, এই যে এখানে বক্তিয়ার ভাই আর কি, ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, এখানে আধা ঘন্টা তো এখানেই আমরা কথা বললাম আর কি। বিসমিল্লাহ। 9:51 বেজে গেছে। পুরা ক্লাউডি ওয়েদার, মানে একটা রিক্সে যাচ্ছি আর কি বলতে গেলে। ওয়েলকাম টু নাদার এপিসোড। আর সম্ভবত হালকা পাতা বৃষ্টি হবে, রেইনকোট তো সাথে আছে। অলরাইট, আই ফিল লাইক ইটস গোনা বি অ্যাডভেঞ্চারাস অ্যাকচুয়ালি। এখানে তো নাস্তা আছে, কিন্তু
আমার তো খিদা নাই, তবে চাটা খাইতে পারি আর কি। তিসে ঢুকায় একটা চা খেয়ে যাই, নাকি নাস্তাও করে নিতে পারি অ্যাকচুয়ালি, হালকা পাতলা। আচ্ছা, এই হোটেলে একটা সুবিধা হচ্ছে যে এখানে আমি আটা রুটি পাইছি আর কি। আসলে চট্টগ্রামে তো এটা ভেরি হার্ড টু ফাইন্ড। বিসমিল্লাহ। টাইম অনেক চলে যাচ্ছে, আমি অনেক মানে ম্যাপ ট্যাপ দেখতেছি, ইয়ে করতেছি, সো এটা একটা জিনিস আর কি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখানে স্টার্ট করতে একটা ব্রেক দিলাম, পানি রিফিল করে নিচ্ছি, ঠান্ডা পানি অ্যান্ড দুটা টেস্টি স্যালাইন। প্রথমে একটা ধাক্কা খাইলাম আর কি, এদিক দিয়ে জেলা পরিষদের সামনে দিয়ে ঘাটে গেছি গা, একটা লঞ্চ ঘাট, ম্যাপ দেখে আর কি। এদিক দিয়ে গেলে 33 কিলো দেখাচ্ছিল চালনা। ওইখানে বললো ভাই এদিক দিয়ে না, আপনাকে তো আগে ওই গল্লামারি যেতে হবে। ওই বক্তিয়ার ভাই যেভাবে দিয়েছিলেন অ্যাকচুয়ালি সেটাই রাইট। আজকে প্রচুর জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রচুর ঘুরপ্যাস খাইতে হবে, চা খাইতে হবে, আর একটু খালি খালি রাখতেছে। এটা খুবই লাইট ওয়েট একটা, মানে মনে হচ্ছে কিছুই নাই নিচে। তারপরে ব্যাগেজও নাই, তারপরে গার্ডও পরি নাই, সব বেলায় বেশ লাইট ওয়েট, খালি খালি লাগতেছে, কিছুটা অরক্ষিত ও লাগতেছে। I have to ask a lot of questions to a lot of people. পিছনে এই যে গল্লামারি জায়গাটা, এখানে সিটি থেকে বের হইতে গিয়ে এইখানে একটু জ্যাম পড়ছিল আর কি। এই হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। এটার ব্যাপারে যেটা শুনলাম যে একমাত্র ইউনিভার্সিটি যেখানে কোনো পলিটিক্স নাই। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু পিছনে আসলাম আর কি। চুকনগর, এখান থেকে বাইরে চলে যেতে হবে বটিয়াঘাটা, 10 কিলো। বটিয়াঘাটা যাবো আগে। ওয়েদার ফ্যান্টাস্টিক, কোনো রোদ নাই, ক্লাউডি ওয়েদার। আচ্ছা, এটা মংলার রোডটাই আর কি। খুলনা আসলে এই রোডগুলো না অস্থির, ভালো লাগে। আরেকবার জিজ্ঞাসা করলাম আর কি, করে এখন এদিক দিয়ে ঢুকে যাচ্ছি। এই গুগল ম্যাপ সকালে মাত্র আমি বের হয়েছি, আধা ঘন্টা হয় নাই, অলরেডি 3-4 বার মানে উল্টা পাল্টা দেখে মানে বুঝতেছি না কি কাহিনী হচ্ছে। আমাকে দেখাচ্ছিল সোজা, আল্লাহ দিছিল মেরে। গল্লামারি বটিয়াঘাটা নডিয়ান ফরেস্ট সড়ক। ফুলমারি নদী। সত্যি বলতে কি আই এম সো এক্সাইটেড, যেই ওয়েদার আর যেই নেচার, মানে আমি তো জাস্ট এন্টার করতেছি এখনো, মানে এন্টার করিও নাই। ভাই চালনা কোন দিকে? চালনা আমাকে সকাল থেকে অন্তত 10-12 বার আমি জিজ্ঞাসা করছি মানুষকে, এটা মোড়ে মোড়ে গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে, কারণ গুগল ম্যাপ হচ্ছে আরেক বিট্রেয়ার। ও সুবহানাল্লাহ, নদীর পাশ দিয়ে যাব, পুরোটাই নদী দেখাচ্ছে। কি নদী? আই সুবহানাল্লাহ। ভেরি এক্সাইটেড। রূপসা নদী এর পাশ দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে যেতে হবে আর কি। সো ওয়েদার ক্লাউডি হয়ে আছে, আর এরকম পরিবেশে এরকম ওয়েদারে এটা অন্যরকম একটা ফিলিং আর কি। জায়গাগুলো আসলে ইউনিক, আর মাত্র তো এটা স্টার্ট করলাম। আমি তো আসছি সে 30 কিলো পর্যন্ত, যতই ভিতরের দিকে যাব ততই আরো ইউনিক হইতে থাকবে। এটা জায়গার এক একটা টিউন আছে, ওদের সুরে এগুলো বাজে। গতকালকে একজনের সাথে কথা হচ্ছিল, সে বলতেছে দেশে কত, দেশে আর এগুলা দেখার কি আছে, ও নাকি যায় না এসব। তো আমি কিছু কথা বলছি, এখানে ওদেরকে এইসব জায়গাতে এনে ছেড়ে দেওয়া দরকার। প্রতিটা সেকেন্ড এখানে তুমুলভাবে এনজয় করতে পারবে, তুমুলভাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে হাউ ডু আই ফিল অ্যাকচুয়ালি। মনে হচ্ছে আজকের এপিসোডটা বড় হবে। বাই দ্য ওয়ে বলে রাখি, এটা একটা সিরিজ চলবে আর কি, সিরিজ চলতেছে। প্রথম এপিসোড থেকে দেখে আসবেন, তাহলে এটা কানেক্ট করতে পারবেন পুরো সিরিজের সাথে। আমি রিস্ক নিয়ে নিছি, বৃষ্টি হোক তখন দেখা যাবে। আমি হয়তো অতটুকু পর্যন্ত যেতে পারবো, আবার আটকাও যেতে পারি। মানে একেবারে রিমোট, মানে এটা চরম রকম রিমোট এরিয়া। এখানে ওই জায়গাতে সুন্দরবনে আমার
এই যাদের সাথে কালকে দেখা করলাম না দুইজন, ওরা ওরা বলতেছে এখানে মানুষ অসুস্থ হইলে আনতে আনতে মানুষ মারা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিদর্শন যতই দেখবো মন যেন ভরে না। ওদিকে নদী, আবার এদিক দিয়ে একটা খাল। জায়গাটা, রোডটা যে এত সুন্দর হবে এটা ভাবিনি। ভাই চালনা কোন দিকে? চালনা সোজা সোজা। রিসোর্টও আছে এখানে। ওদিক দিয়ে গেলে নদীর পাশ দিয়ে রোডটা আছে, বাট ওটা একটু ভাঙাচোরা আর কি। এটা হচ্ছে পিচ ঢালা, ফেরিঘাট হচ্ছে 1.3 কিলোমিটার। ফ্যান্টাস্টিক রোড, ফ্যান্টাস্টিক ওয়েদার, ফ্যান্টাস্টিক নেচার, এভরিথিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে দেখাইতে চান অনেক কিছু দেখাবেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমার যে কি ফিল হচ্ছে, আমার মানে লোম দাঁড়ায় যাচ্ছে লিটারেলি। বিষয় হচ্ছে না, লেট মি শো। আর হচ্ছে লাইট ওয়েট তো একটু ভালো লাগতেছে, একদম মানে হাত পা ঝাড়া। এই প্যান্টটা ঠিক আছে অ্যাকচুয়ালি, এটা রিসেন্টলি নিয়েছি। আমি বলবো যাওয়ার চান্স হচ্ছে 50-50। কারণ হচ্ছে বৃষ্টি, ঝপঝপিয়া ফেরিঘাট। আমি শুধু দেখাইতেই থাকলে ভিডিও বন্ধ হবে না। মাত্র ঢুকলাম তো, ফিরে প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করতে হচ্ছে ফেরি দেখাচ্ছে দিকে। ভাই ফেরিঘাটটা কোন দিকে? ভাইয়া চালনা এদিক দিয়ে যাবে না? চালনা ফেরি কি ছাড়বে? কত ভাই ফেরি? কতক্ষণ লাগবে আসতে? অলরাইট, আচ্ছা, তার মানে বেশি সময় লাগবে না আই গেস। ও মানে ট্রলারও আছে, ট্রলার করে চলে যাবো না? ওই সাইড থেকে আসছে। কোন দিকে রাখবো বাইক? বাইকটা কোন দিকে রাখবো এখন? বাইকটা কোন দিকে রাখবো? এই হচ্ছে ওয়েদার বেসড ট্রাভেলের সুবিধা। এটা যদি এখন গরমকাল হইতো না, আসলে গরমকালই কিন্তু মানে যদি রোদ চোদ হলে তাহলে কিন্তু মারাত্মক গরম লাগতো, কিন্তু এখন অথচ আমার মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর কি ওয়েদার। সুবহানাল্লাহ, ট্রলারে করে পার হয়ে যাবো। ফেরিতে ভালো হবে নাকি ট্রলারে? ফেরি কয়টা বাজে আসবে? ফেরি আবার ছাড়তে দেরি হবে? ও না, তাড়াতাড়ি হবে কোনটা? একটু অনেকবারই তো পার হয়েছে এইভাবে, কিন্তু একটু রিস্কি লাগতেছে আর কি। আল্লাহ ভরসা, ইয়া আল্লাহ তুমি হেফাজতকারী। চলে আসছি 5 মিনিটে, কুইক অ্যাকচুয়ালি। বিসমিল্লাহ, খুবই স্মুথলি পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। নাও কে ডানে যেতে হবে বলছিল। এখানে 3টা রোড যাবে তো। ইরাবতী রিসোর্টের দিকে একটা রুট আছে, এটা হচ্ছে সোজা গিয়ে বামে, বাট আমি যাব কালাবগিটা ডান দিকে যেতে হবে। এখানে ম্যাপে তো পায় না, আমি কোথাও একটা ব্রেক দিয়ে অফলাইন ম্যাপে দেখবো এটা পাই কিনা। এখান থেকে মেইন অ্যাডভেঞ্চারটা শুরু অ্যাকচুয়ালি। এখন তো এতক্ষণ তো ছিল ডেমো। এটা তো মানে এর থেকে ভালো ওয়েদার আর হইতে পারে না। জাস্ট বৃষ্টি হইলে হয়তো প্যারায় পড়বো, আটকা পড়ে যাবো, কিছু একটা হইতে পারে। মাই গুডনেস, কি রোড! একটা ছবি তোলা দরকার। মাছরাঙা ওই যে দেখা যাচ্ছে। আল্লাহ, কালাবগিটা কোন দিকে?
পিচ রাস্তা ভালো কোন দিক দিয়ে হবে? এদিক দিয়ে ফেরি পার হইতে হবে, ট্রলার আছে। দাকব থেকে? আচ্ছা, রাস্তা ভালো এই দিক দিয়ে বলতেছেন? সোজা রাস্তা ভালো কোনটা? দুটোটাই ভালো। পুরা জাম করতে স্প্রিং এর মতো। আচ্ছা, এখানে আবার লোকালদের সাথে কথা বললাম, মানে এখানে একটু উঁচু নিচু তো জাম করে মজাই লাগতেছে। তাই তেরি জাস্ট ওয়াও, সুবহানাল্লাহ। আমি এখানে 3 রাস্তার একটা মোড় পাইছি, তো আমাকে তো বলছিল চালনা যেতে, কিন্তু এখানে দেখলাম চালনা যেতে হবে না, আমাকে যেতে হবে দাকব বাজার। এটা হচ্ছে সামনে। বিশেষ করে যেই ম্যাপটা ওই হোটেলের উনি দিছে, আই থিঙ্ক একদম মোটামুটি পারফেক্ট। ও পানখালি দিছে ফেরিঘাট, আমি তো জপজপিয়া দিয়ে পার হয়েছি। তো এখান থেকে দাকব বাজার এটা আবার ঠিক আছে, চালনা বাজার ওইটা ঠিক নাই, ওখানে আমাকে যেতে হয় নাই। চালনা বাজারটা কোন দিকে? ও তাহলে ওইটা তো বাদ। দাকব খেয়াঘাটটা কোন দিকে? আচ্ছা, এগুলো চিনবো ওখান থেকে? ওই আমি কালাবুগি যাব, কালাবুগি। হ্যাঁ, খেয়া পার হয়ে। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে এই যে আবার লিখলো যে ঘোড়াঘাট যেতে হবে, তো ঘোড়াঘাট তো এরা কিছু বললো না। অ্যাকচুয়ালি এখানে কয়েকটা ভাগ আছে। প্রথমে আরিফিন ভাইরা যেটা দিল, ওনারা এতটা নির্ভুলভাবে দেয়নি। অ্যাকচুয়ালি একটা কথা বলছিল চালনা পার হয়ে ডানে যেতে হবে, ওইটা ঠিক আছে। বাকি তো দেন এই ম্যাপটা আমাকে লিখে দিছে ওই যে হোটেলের বক্তিয়ার ভাই, ওনার 70% এখানে মিল আছে, ঠিক আছে। থার্ড ফেজে লোকালদের সাথে যে কথা বলছে, ওরা অ্যাকচুয়াল জিনিসটা দিচ্ছে আর কি। কর্নার দেখে পাহাড়ের কথা মনে পড়লো আর কি। আল্লাহর কি রহমত, বৃষ্টি আসবে আসবে করতেছিল, আসে নাই। এখন মনে হচ্ছে নাও আসতে পারে আর কি। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা চাইলে সব ঠিকঠাক থাকবে। মানে একেবারে ক্লাউডি ওয়েদার, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে না। এর পারফেক্ট একটা কিছু ক্লাউডি ওয়েদার আছে যে মনে হয় বৃষ্টি হবে হবে হবে, কিন্তু এটা ওরকম না। এটা মানে স্লাইটলি এরকমই থাকবে এরকম মনে হচ্ছে। সূর্যটা একদম ঢাকা পড়ে আছে, কোনো গরম নাই, ফ্যান্টাস্টিক। ম্যাপে দিচ্ছি না কারণ ওই ম্যাপে কালাবগিটা পাচ্ছে না, তাহলে আরেকটা নদী পার হইতে হবে। আমার শুধু মনে হচ্ছে কি যেন নাই, কি যেন নাই, খালি মানে কাঁধে কিছু নাই, পায়ে কিছু নাই, এভরিথিং খুব লাইট। তো এই ফেরি নাও জিজ্ঞেস করতে হবে ভাই, দাকব ফেরিঘাটটা কোন দিকে? খেয়াঘাটটা কোনটা? আমি কালীবদি যাব, কালাবদি। ঠিক আছে, সামনে গিয়ে বট গাছ পাবো, বট গাছের পাশে খেয়া আছে। লুক এট দ্যাট। প্রায় 12টা বেজে গেছে, তো ছবি তোলা অ্যান্ড এভরিথিং খুব বেশি আর সময় নষ্ট হয়তো করবো না। আমাকে একটু টানের উপর থাকতে হবে। পরিবেশগুলো তো আসলেই অন্যরকম, পুরা রুরাল এরিয়া। এটা কি বট গাছ? এদিক দিয়ে হইতে পারে আর কি। রোডের অবস্থা অ্যামেজিং, মানে পানির ভুবনে চলে আসছি, সব দিকে পানি। এই তেরি জিজ্ঞাসা করিনি, ওনাকে জিজ্ঞাসা করি। এদিকেই হবে মনে হয় খেয়াঘাট। ভাই খেয়াঘাটটা কোন দিকে? সোজা। খেয়াঘাট পাইছি, তা তো চিন্তা করতেছি আসলেই এটা ঠিকই শুনছিলাম, সারাদিন চলে যাবে। ও ভাইয়া, যাবে? এটা দেরি হবে ভাইয়া, মোটরসাইকেল যাবে?
50-60 জন? 50-60 টাকা? বুঝি নাই, 50-60 টাকা পাইলে ছাড়বা? তা আমি 50-60 টাকা দিলে তুমি ছাড়বা? তাহলে দিব, চলো ছেড়ে দাও। ও বলতেছে 50-60 টাকা দিলে ছেড়ে দিবে, তা আমি 50 টাকা দিয়ে দেবো, ছেড়ে দেন। ওকে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এদিক দিয়ে ভালো হবে নাকি এদিক দিয়ে? সোজা? উঠে দিব? ওকে, 50-60 টাকা মানে আরও কিছু মানুষজন হবে, তারপর ছাড়বে তো। বাট লাইক লেটস গো, ইটস ফান অ্যাকচুয়ালি, ইটস ইন্টারেস্টিং। কি জায়গা, সুবহানাল্লাহ। চিটাগাং, হ্যাঁ। কেমনে উঠবো? ও, ঘুরে ফেলতে হবে। আমি পারবো। কোন দিকে যাব ভাই? কালাবো কি? কোন দিক দিয়ে গেলে ভালো হবে? এদিক দিয়ে? হ্যাঁ, টাকা দিয়ে দিছি তো। এখানে এখানে কত? আবার যাওয়ার সময় লাগবে নাকি? হ্যাঁ, এদিক দিয়ে যাইতে বলতেছে, মাটির রাস্তা। আর ভাইয়া এখন এদিক দিয়ে গেলে কতক্ষণ লাগবে? এই ভালো রাস্তাটা কোন দিকে এটা বলেন। ভালো রাস্তায় এডি হবে, এডি আর ভালো হবে। আচ্ছা, 12:30 পৌনে 1 এরকম বাজে। ও মাই গড, ভুল করে ফেলছি। সেদিক দিয়ে যাওয়া যাবে। ও মাই গড, গলতি সে মিস্টেক হয়ে গিয়া। যদি একটু ভুল হয় পড়তে হবে। ওকে, বৃষ্টিতে হইলে, কালকে যদি বৃষ্টি হয় তার মানে আটকা পড়ে যাব। তবে অ্যাডভেঞ্চার করতে গেলে, একটু বেশি কিছু পাইতে গেলে রিস্ক তো নিতেই হবে। দেখা যাচ্ছে এখন প্রায় 1টা বাজে। আমি মানে যা বুঝলাম আর কি, 2টা নদী তো পার হয়েছি, এখানে এসে মাটির রাস্তা পাইছি আর একটা পাখি। তো মাটির রাস্তা পাইছি, আর যতটুকু আমি বুঝলাম পরে তো আমি হোটেলে ফোন করে জানাই দিচ্ছি। সরি, এখন 12:30 বাজে। তো জানাই দিছি যে আমি আজকে ব্যাক করবো না। এখন প্ল্যান হচ্ছে সুন্দরবনের ওই সাইডটাতে কোথাও আমি রাতে কারো বাসায় থাকবো বা হোয়াট এভার একটা ম্যানেজ করে দিব আর কি। খুবই লাইট ওয়েট বের হয়েছি। এই প্যান্টটাও খুবই লাইট ওয়েট, কোনো রকম মানে প্রেশার হচ্ছে না আর কি। ওয়েদারও ঠিক আছে, মনোরম, ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ, উইশ মি লাক। আচ্ছা, যেটা হয়েছে এখন এখানে একটু দাঁড়াইছি, একটু আপডেট দিলাম। এখানে তো 1 সপ্তাহ কাটাই দেওয়া যাবে। হোটেলে ফোন করে জানাই দিছি যে নট কামিং ব্যাক টুডে, মানে চান্সেস আছে। তো ব্যাগগুলা যেভাবে রেখে আসছি বললাম যে একটু গোছায় রেখে দিতে, আমি চেক আউট করতেছি। সো আজকে যদি কোনো কারণে না আসি, আমার মনে হচ্ছে না আসারই চান্স খুবই 90%। আমি 2টা থেকে 3টার ভিতরে ওখানে পৌঁছালাম, তো তারপর ব্যাক করবো কখন? সো যতটুকু জানলাম যে ওইখানে মানে স্থানীয় মানুষদের বাসায় থাকা যায়, ওইটা বর্ডার এরিয়া, রিমোট এরিয়া। আর যাচ্ছি তো এটা কালাবুগি, এটা তো সবাই জেনেই গেছেন। আমার জন্য এটা একদম নতুন নাম ছিল আর কি, আমি এটার নামে শুনিনি। টাইম হচ্ছে 12:50। যাচ্ছি তো যাচ্ছি।
দুপুর ঠিক 2টা। আমি আমার ডেস্টিনেশনের অনেক কাছে চলে আসছি আর কি। ম্যাপে দেখলাম হয়তো আধা ঘন্টার মতো লাগতে পারে। একটা নদী পার হইতে হবে। কি নির্জন চারদিকে, শুধু এখানে সাউন্ড হচ্ছে শুধু পাখির, নদীর, বাতাসের। কি অদ্ভুত নীরবতা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, দেখা যাচ্ছে কি পরিবেশ, অনেক বক, পরিবেশটাই অন্যরকম। অসংখ্য গরু। আজকে ফ্রাইডে, এখানে কোনো মসজিদ নাই এবং যেটা মনে হচ্ছে এটা একটু হিন্দু অধ্যাসিত জায়গা হইতে পারে। তো যেহেতু সফরে আছি, নামাজটা একসময় পড়ে নেব ইনশাল্লাহ। ফিলিং এক্সাইটেড বিকজ রাতে সম্ভবত থাকবো, আর যদি থাকি তাহলে কিছু সুন্দরবনের কাহিনী শুনবো, ভূতের হরর কাহিনী শুনবো, এদের জীবনযাত্রা দেখবো, এদের সাথে কথা বলবো, গল্প করবো স্থানীয় লোকালদের সাথে আর কি। তারপরে স্থানীয় খাবার কি পাই দেখা যাক। মাছ, সুন্দরবনের পাশে রিমোট এরিয়া। আরেকটা কথা বলি, এই যে কাদাবগি, এটা ওই যে যেটা বক্তিয়ার ভাই বলতেছিলেন আর কি, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ওরা যেভাবে থাকে আর কি, ওদের বাসাগুলো ওইভাবে করে বানানো। হ্যাঁ, ওয়াদ্দা। আচ্ছা ভাই, কালাবগিটা কোথায়? হ্যাঁ, আমাকে তো এদিক দিয়ে বললো সোজা। এদিক দিয়ে তাহলে সোজা চলে যান, ঠাকুর বাড়ি পার হবেন। ঠাকুর বাড়ি গাড়ি পার করবেন তো। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে। আমি 2-3 কিলো সামনে চলে আসছি। ওখানে ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে তারপরে নাকি নদী বা ইয়েতে পার হইতে হবে আর কি, এই বোটে অথবা। আচ্ছা যাই হোক, আমাকে 2-3 কিলো একটু পিছনে যেতে হবে। এটা বাজার থেকে আমাকে বলে দিতে পারতো না? আমি জিজ্ঞাসা করছিলাম এই যে একটু আগে যেখানে চা খাইছি আর কি, বলে নেই। ভাগ্য ভালো একটু জিজ্ঞাসা করছি, এখানে তো ম্যাপ ট্যাপ নাই তো। যাক, ঠিক আছে, ব্রিজটা পার হলাম। এখানে তো ভিউগুলো অস্থির, মানে বাসাগুলো সব এর ফাঁকে ফাঁকে। এই যে মনপুরা দ্বীপে এরকম দেখছি। খুব সম্ভব এইদিকে হবে আর কি। আমি এইদিকে সোজা চলে গেছিলাম, বুঝলাম না আর কি কেন বললো না। সাবধানে যেতে হবে, একটু জিজ্ঞেস করে নি। ভাই, কালা বগিটা কোন দিকে? সোজা। বাপরে, একটু যদি এখন স্লিপ খাইতো না, নিচে পানিতে গিয়ে পড়তাম। এরকম স্লিপ খায় না কাদাতে, চট করে স্লিপ খায়। আচ্ছা, ব্রিজের নিচে দিয়ে যেতে হবে, কিন্তু এখানে তো সব এদের তো পুরা ড্রয়িং রুম এদের। আরে বাপরে বাপরে, তো নড়বেই না। ফাইনালি একজন উঠছে, থ্যাংক ইউ। বাপরে, ফুললি রিমোট এরিয়া। এখানে এটা একটা সমস্যা, প্রচুর পরিমাণে গরু পার হইতে হবে। একটু পরপর গরু সব রাস্তার উপরে চলে আসে। এটাও সম্ভবত একটু হিন্দু অধ্যুষিত এলাকা মনে হচ্ছে আর কি। অনেকগুলো জায়গা, যেমন ওই যে সাবরাং থেকে বেরিবাদ ধরে শাহপুরীর দ্বীপ, আগে যেটা মানে যাওয়ার ইয়ে ছিল, যখন রাস্তা হয়নি তখন এই ধরনের এই পরিবেশ আর কি।
নিজুম দ্বীপ, মনপুরা দ্বীপ, তারপরে অনেকগুলো জায়গার সাথে মিলে অ্যাকচুয়ালি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর যে এতটুকু পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে। এগুলা একটু বড় গেম আর কি, একটু ভালোই অ্যাডভেঞ্চার হয় আর কি এইসব ইয়েগুলোতে। তো যে আরো একটা ক্লাউড ব্লকেজ। কালাবুকি কি এইদিকে? ভাই কালাবুকি কোন দিকে? কালাবুকি। ওকে, I don't want to miss again. গরু, এটা পুরো গরু হয়, হাজার হাজার গরু। মাই গুডনেস, এত গরু। 59। ওকে, টোটাল চালাইছি 560 কিলোমিটার, আর আজকে চালাইছি 110-15 এরকম আর কি। তবে সব দিক দিয়ে আমি একটা সাপোর্ট পাচ্ছি আর কি আল্লাহ তাআলার, এটা বলতেই হবে আলহামদুলিল্লাহ। সাপোর্ট হচ্ছে এই যে যেমন ওয়েদারটা, এটা মানে এটা ক্লাউডি একটা ওয়েদার, আর আবার বৃষ্টি নাই, এমনই এক দরকার ছিল। কারণ এখানে বৃষ্টির সময় আসা যাবে না, গরমের সময় তো আসলে এখানে না কোনোখানেই অ্যাকচুয়ালি প্রেফারেবল না আমার জন্য আর কি। অ্যাকচুয়ালি আমি মানে গরমে এরকম ট্যুর করতে পারি না বা করি না আর কি। নদীটার নাম স্ক্রিনে দিচ্ছি আমি অনেকক্ষণ থেকেই, ম্যাপে দেখা যাক। কালীনগর সম্ভবত এখানেই আর কি যাব। নদীটা এই যে ক্রস করে রাখছে, এভাবে গেছে। আমি কাছাকাছি চলে আসছি এবং ফিলিং সো এক্সাইটেড। এটা আসলে কোনো ইন্টারেস্টিং জায়গার সামনে, জায়গার কাছাকাছি গেলে এরকম হয় আমার, যে কি আছে, কি দেখবো ওখানে, কেমন হবে এখানকার মানুষজন, কেমন হবে খাবার, কেমন হবে ওখানকার আমার অভিজ্ঞতা, সব কিছু। নদীর পাড় ধরে ধরে যাচ্ছি তো যাচ্ছি, শেষই হচ্ছে না, বেশ অনেকক্ষণ থেকে চালাচ্ছি। সুন্দরবনের তীর ঘেঁষে এলাকা, নামটা কি দিছে? কালাবগি, মানে জায়গার মতো নামটাও হচ্ছে। আসলে নামটা শুনেই প্রথমে আমি লাফ দিয়ে উঠছি, বলে কি এটা কি নাম, তো এইখানে এনে যাওয়া দরকার। আর জায়গাটাও সেই লেভেলের জায়গা। সেই একটা জিনিস হচ্ছে পানি শেষ হয়ে গেছে এখানে, পানির দোকানও পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কারণ অনেকক্ষণ থেকে তো চালাচ্ছি। এখন 2:23 বাজে, 2:23 টাইমিং ইটস ওকে। আমি যথেষ্ট সময় নিয়েছি সিনেমাটিক শটের জন্য, বেশ কিছু জায়গায় থামছি, করছি, আর আস্তে ধীরে যাচ্ছি, যেহেতু কোনো রকম ইস্যু টান রাখি নেই, হোটেলে তো জানাই দিছি। সো এই মাটির রাস্তাটা নাকি শর্টকাট, এই শর্টকাটই এত লম্বা, আর যদি ঘুরে যেতে হয় সেটা কত লম্বা হবে। আমি আসার সময় ওই দিক দিয়ে যাব, পিচি ঢালার একটা রাস্তা আছে যেটা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর কি। এদিকে না, আর কত কিলো আছে? প্রায় 5 থেকে 6 কিলো। ঠান্ডা পানি কোথায় পাওয়া যাবে? ঠান্ডা পানি, থ্যাংক ইউ। 5-6 কিলো আছে। আর আমি যেটা দেখলাম, সুবহানাল্লাহ, কি দৃশ্য, ম্যাগনিফিসেন্ট। এই যে এইভাবে করে নদীর পাশ দিয়ে এইভাবে যাচ্ছি, নদী এদিকে, নদী এদিকে, নদী। আমাকে কোনো নদী পার হইতে হবে না, পাশে দিয়ে চলে যাবো। যাচ্ছি তো যাচ্ছি, 2:45 বাজে, নদীর পাশ দিয়ে কন্টিনিউয়াসলি যাচ্ছি। আর কয়েক কিলো, 3-4 কিলো হবে। কোন দিক দিয়ে যাব? ও মাই গড, একটু ভুল হইলে এখানে শেষ। উফ, একটু স্লিপ করছিল হালকা, আল্লাহ বাঁচাইছে, যদি পড়তাম আলহামদুলিল্লাহ। আসলে এইসব জায়গাতে এই ছোট ছোট ইয়েগুলাই ডেঞ্জারাস। আমি একবার, ওইটাও কালা, একটা নাম কালা পাহাড়, শ্রীমঙ্গলে, একটু ওখানে ফসকাই গেছে, আমি একদম গর্তের ভিতরে, বাঁ পাশে খাদ ছিল, খাদে গিয়ে পড়ছি গড়াইতে গড়াইতে। দেখি আমি স্ক্রিনে ওই ক্লিপটা দেখি শেয়ার করব।
কোথায় গেছে জানি না, আমি জিজ্ঞেস করতে Am I okay? ওইটাও কালা পাহাড়, দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল অ্যাকচুয়ালি, রাইট। নাহিদ ভাই আমাকে নিয়ে গেছিল। আমি আসলে তককে থাকি এইসব জায়গাগুলো কোথায় আছে। সো আরেকটা জিনিস হচ্ছে কি, এটা গুগল করে বা এই করে ওখানে দেখাবে যে নর্মাল ইয়েগুলো, কমন ইয়েগুলো আসবে, এই যেটা 10টি স্থান, তারপরে এরকম আর কি। কিন্তু ইউনিক জায়গাগুলো এগুলো হচ্ছে হিডেন জ্যামের মতো লুকায় থাকে। এটা হবে ওই জেলার মানুষজনের সাথে কথা বলবেন, তারপরে আসবেন আরো ভিতরের দিকে, যখন আসবেন তখন আবার কথা বলবেন, তো আরো ভিতরে অনেকগুলো এরকম ইয়ে বের হইতে থাকবে। দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি। পানি শেষ, একটু পানি খেতে হবে, পানি নিয়ে নিতে হবে। তবে আমি তো চলে আসছি গন্তব্যে, ওখানে লাঞ্চ ব্রেক, নামাজ এন্ড এভরিথিং। এই যে কালাবুগি, তো চারপাশে হচ্ছে নদী, নদীর পারে, ওই পারে হচ্ছে সুন্দরবন। কি বাজার, সব তো বন্ধ। এটা কি বন্ধ? কোন দিকে যাব? কালাবগিটা কোন দিকে? কালাবগি না, আসলে এই নদীর ম্যাপেই তো ওইটাই দেখাচ্ছে, একদম নদীর পাশ ধরে। ওয়াহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মৃত্যুর চিন্তা করেই বের হই আর কি, অনেক সময় মনে থাকে না, কিন্তু এটা মনে হয় যে একটা ট্যুরে গিয়ে আর এটা ফিরবো না, কোনো একটা কিছু হয়ে যেতে পারে আর কি। তো মৃত্যুটা তো এরকমই হয়, তাই না? মৃত্যুটা হয় যে মানুষ সে চিন্তাই করে না যে আজকে সে মারা যাবে। সো লাইক এনিথিং, আমার সাথে অনেক কিছু। ও মাই গড, এরা তো এটাকে রিসোর্ট, পুরা খাস বেডরুম বানায় ফেলছে। চারপাশেই নদী এই জনপদটার, এদিকে হচ্ছে সুন্দরবন। এখানকার জীবনযাত্রা টোটালি হচ্ছে নদী এবং জঙ্গল দুইটাই নির্ভর। প্রচুর নৌকা, ঘরগুলোও হচ্ছে এখানে আসলে একটু দেখে মনে হয় যে মানুষজন একটু আয় রোজগার বেশ কম। এই যে বাসা বাড়িগুলা ছনের ইয়ে দিয়ে, না দোকান সব বন্ধ। সো ক্লোজ। আল্লাহ, কি রুগ্ন শরীরের অবস্থা। যাক, উনি হয়তো পাগল। ফাইনালি আসলে অন্যরকম জায়গাটা, পুরোটাই অন্যরকম। সুবহানাল্লাহ। এই যে এইখানে বসে একটা চা খাইতে হবে। আর প্রকৃতি, ওই যে বললাম না, আল্লাহ তাআলা সাহায্য করলে নেচারটা একদম সাপোর্টিভ আর কি। এক ফোঁটা গরমও লাগে নেই আমার। পানি নিয়ে নিয়েছিলাম, ঠান্ডা পানি, স্যালাইন ভরে, ব্যাস আস্তে আস্তে পানি খাইছি। এখানে এটা ছোট্ট একটা জনপদ অ্যাকচুয়ালি, এই কালাবগিটা। অল্প কিছু ঘরটর, এখানে ঘরগুলো নাকি খুবই ইন্টারেস্টিং। সো অনেক কিছু শুনলাম, এবার সরেজমিনে দেখার পালা ইনশাআল্লাহ। কালাবগি, এটাই কি কালাবগি? আসলাম, আবার যাইতে হবে। এই কালাবগিটা কোথায়? সামনে না? ওই সামনেই। আমি আচ্ছা, আমি মনে হয় চলে আসছি। এই জনপদটাই হইতে পারে, একটু জিজ্ঞাসা করে নেই। বাসাগুলো কত উপরে বানানো,
মানে পানির জোয়ার মনে হয়, জোয়ারের পানি চলে আসে এই জন্য আর কি। এখানে তো একটা ইও আছে। ওকে ভাই, কালাবগি তো এটাই না? আচ্ছা, finally have reached ফার্স্ট একটু চা খাবো। আলহামদুলিল্লাহ, হ্যাভ রিচড কালাবগি অ্যারাউন্ড 3টা বাজে। এটা হচ্ছে ফার্স্ট লুক দেখাই। সুন্দরবনের ঠিক পাশেই, নদীর পাশেই ছাউনির ঘরগুলো সব ছাউনি দিয়ে তৈরি। আর এই যে ওখানে কিছু ঘর, এখানে চাচা সুন্দরবনটা ওগুলা না, এগুলো সব সুন্দরবন। আচ্ছা ভাই, কতগুলো ঘর আছে এখানে কালাবগি? এইখানে বর্তমান আছে প্রায় 200-300 এরকম। ও আচ্ছা, এটা কি সুন্দরবন? জি, ও। এখান থেকে যত নিচে যাবে সুন্দরবন। ওই যে ইকো ট্যুরিজম সেন্টারটা, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের কালাবগি ফরেস্ট, ওই যে দেখা যাচ্ছে ওখানে। তো ওখানে কিভাবে যায়? এখানে সব ওই ট্রলার আছে। ট্রলার আছে না? ট্রলার করে যাওয়া যায়? আজকে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। ও, ওই ভিতরে ঘোরা যাবে না, দেখা যাবে? ওখানে আপনি বললেন যে ফরেস্টের সাথে কথা বলতে হবে, কথা। সুন্দরবনের ভিতরে যদি আপনি ঢুকতে চান, কোন 3 মাস বন্ধ থাকে? এই যে আপনার এই মাসের থেকে, এই জুন মাসের থেকে, এই মাস থেকে বন্ধ? 1 তারিখের থেকে বন্ধ হয়ে গেছে। ও, বন্ধ কেন? এই যে- বৃষ্টির? না, এই যে সুন্দরবনে যে মাছ, কাঁকড়া, এগুলো হচ্ছে আপনার হচ্ছে এগুলো বাচ্চা দেওয়ার সময়। বাচ্চা দেওয়ার সময়? ও আচ্ছা, বুঝতে পারছি। ট্রলারে যেতে হবে, যে কোনো সময় যাওয়া যাবে? আচ্ছা, 5টার পরে দিবে না আর কি? একটা রিস্ক নেয় না, মানুষের রিস্ক। ট্রলারে যাওয়া আসার ভাড়া কত? 500-600-700 টাকা নিয়ে নেয়। এরকম নেয়? যাওয়া আসা। যাওয়া আসা। আপনি যাচ্ছেন লেট করবেন, ওরা অপেক্ষা করবে আপনার জন্য। হ্যাঁ ভাই, চা খান? না না, আপনার খাওয়াতে হবে আমাদের। তার কারণ আপনি আইছেন না আমাদের এখানে, হ্যাঁ। আপনি আমাদের মেহমান। আচ্ছা, আপনার তো আমরা খাওয়াবো, আপনি ভাই চা দেন, কফি দেন। আমি কিন্তু চিন্তা করতেছি রাতে থাকা যায় কিনা, বুঝছেন? কিছু পারবেও না, শোবেও না আপনার। আচ্ছা, এই এলাকার লোক খুব ভালো। এই খুলনা এখন রাতে থাকলে খাওয়া দাওয়া থাকবো গো, এই খাওয়া দাওয়া এগুলা ব্যবস্থা হবে একটা কিছু? একটা কিছু তো অবশ্যই হবে, জায়গা কম বেশি আছে। ওই লান্ডনে রাখে না, ঘর আছে, রুম রয়েছে, খাওয়া দাওয়া দেয় ওইখানে। আপনি রাতে যদি ঘুমাতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওই সবকিছু গাড়ি যদি আপনি রাস্তার উপরে রেখে যদি ঘুমান, এই জায়গায় এইখানে যদি ঘুমান, তারপর শোবে না কেউ। ও বুঝতে পেরেছেন? এই এলাকা আল্লাহর রহমতে আমাদের এই খুলনা জেলার একদম নিম্ন এলাকায় হ্যাঁ। ভালো ভালো না? আচ্ছা। গরিব এলাকা, বুঝলেন? গরিব এলাকা, নিম্ন। মানুষজন কি কাজ করে বেশি? এখানে জঙ্গল আর নদীতে। জঙ্গল আর নদী দুইটাই? জঙ্গল তো একদম পাশে সুন্দরবন, এটাই সুন্দরবন। আর এখানে নদীটার নাম কি? শিবসা নদী, সুতারখালী নদী, শিবসা নদী। দুইটা যোগাযোগ, মাঝখানের ইয়াটা কোনটা, সীমানাটা কোনটা নদীর, দুইটা নদীর? এই তো এই সামনে। এই সামনে। আরেকটা জিনিস, এখন যে কালো করে তো মেঘ করতেছে, আমি থাকলে যাইতে পারবো আবার বৃষ্টি হলে? বৃষ্টিতে আটকায় যাব না? হ্যাঁ, গাড়ি চলবে? আসার জায়গা তো মাটির রাস্তা ছিল, ভিতর দিয়ে। ওকে, তাইলে চলবে, তাইলে ঠিক আছে, তাইলে টেনশন নাই। যদি বৃষ্টি হলে, কারণ যাইতে পারবো। ঠিক আছে, আপনারা যদি বলেন তাহলে থেকে গেলাম আর কি। সমস্যা নাই। অনেক দূরের থেকে একটু দিকে যান। আসুন যখন, হ্যাঁ। তখন একটু ঘুরে ঘুরে দেখেন। Right. প্রথম আসছেন এই? হ্যাঁ, এইদিকে প্রথম আসলাম। জীবনের সর্বপ্রথম মনে হয়। না, আমি দেখেন, আমি কোনো পার্ক বা এগুলো দেখতে আসি না। আমি দেখছি যে এখানকার এই এলাকায় দেখতে আসছি, এখানকার মানুষ আপনারা কিভাবে থাকেন, কিভাবে খান, কিভাবে আপনাদের কথাবার্তা কেমন, আপনাদের সব কিছুই দেখতে আসছি মোটামুটি। আমাদের এই এলাকায় গরিব অসহায় বেশি, বুঝছেন? আচ্ছা, গরিব অসহায় বেশি। দেখা যায় গরিব মানুষ বেশিরভাগ নদীতে মাছ ধরে। মাছ মারি জীবন জীবিকা নির্বাহ করে।
মানে ইনকামের লোকজন, ইনকাম সোর্সের লোকজন আছে তারা জঙ্গলে যায়, আর যাদের ইনকাম সোর্সের লোক নাই ও, ইনকাম সোর্সের লোক থাকলে জঙ্গলে যায়। জঙ্গলে যায়, জঙ্গলে তো ইনকাম করে নিয়ে আসে। তারপরে জঙ্গল থেকে কিভাবে ইনকাম করে? মধু না জঙ্গলে মধু আছে, মাছ আছে, কাঁকড়া আছে, ওগুলো নিয়ে আসে? ইত্যাদি ইত্যাদি এইসব। আচ্ছা, আমি একটু ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে বলতে এখানে যে বাসাগুলো আছে, এই কালাবগি এটার একটা স্পেশালিটি হচ্ছে, আর এখানে পুরা মানুষজন খুব চ্যালেঞ্জের ভিতর দিয়ে বাঁচে আর কি। আর সেজন্যই ওদের বাসাগুলো স্পেশালি ওরা 2009-এর ঘূর্ণিঝড়ের পর ওরা স্পেশালি তৈরি করছে। এটাকে হ্যাঙ্গিং ঝুলন্ত গ্রামও বলা হয় আর কি। সেটাই দেখা যাচ্ছে, বাসাগুলো একটু ক্লোজ দিয়ে আমি দেখাবো। এটা হচ্ছে এদের বাসাগুলো এমনভাবে নির্মাণ করে, এই যে লাইক খুঁটির উপরে জোয়ারের পানিটা যাতে আসলেও সমস্যা না হয় আর কি। এখানকার মানুষ খুবই মানে অভাবী, খুবই মানে ওরা ফাইট করে সার্ভাইভাল কনসেপ্টটা হলে এই জন্যই আর কি আসছে এদের, যে ওরা বাসাগুলোকে ওরা এভাবে বানাচ্ছে যাতে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে যেমন বাঁচে, পাশাপাশি এরা হচ্ছে কুমির এবং বাঘের সাথে লড়াই করেও বাঁচে। কারণ এটা বললাম যেটা সুন্দরবনের একদম পাশে আর কি। এলাকার মানুষ এত ভালো এখানে বলার মতো না আর কি, খুবই আন্তরিক। খুলনার একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই এলাকাটিকে স্থানীয়দের বাইরের খুব কম মানুষই চেনে। নামটা যেমনই অদ্ভুত, জায়গাটাও ঠিক তেমনই রহস্যময়। কিন্তু শুধু এটাই নয়, এই অঞ্চলের মানুষের জীবনটাই যেন প্রতিদিনের সংগ্রামের আরেক নাম। একটা প্রবাদ শুনেছি, জলে কুমির ডাঙায় বাঘ। প্রবাদটা যদি পৃথিবীর কোনো জায়গার জন্য প্রযোজ্য হয় তবে সেটা সম্ভবত এই কালাবগি। সুন্দরবনের একদম পাশের এই এলাকায় কখনো বাঘে আক্রমণ করে, আর কখনো নদীর কুমির আক্রমণ করে। আর এছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন তো আছেই। প্রতিটা দিন যেন এখানে বেঁচে থাকার এক নতুন যুদ্ধ। সবকিছু দেখে আমার মনে হয়েছে এখানকার মানুষের জীবনযাপন অনেকটা অ্যামাজন জঙ্গলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মতো।